নতুন করে মহাসড়কের প্রয়োজন নেই, নজর দিতে হবে রেলে। একনেক সভায় প্রধানমন্ত্রী। রেলের অব্যবস্থাপনায় ক্ষোভ মন্ত্রীর, 1 মাসের আলটিমেটাম। বেগম জিয়ার সুচিকিৎসার জন্য শিগগিরই নেওয়া হবে বঙ্গবন্ধু মেডিকেলে। বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী। ইউনাইটেডে নেয়ার দাবি ফখরুলের। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। ঢাকার চারপাশে নদী অবৈধ দখলমুক্ত করতে ফের অভিযান, 88টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউই। এবং নিরপরাধ জাহালমকে জেল খাটানোর ঘটনায় দুদক ও ব্যাংক দোষ চাপাচ্ছে একে অপরের ওপর। ক্ষতিপূরণ দেবে কে, সিদ্ধান্ত শুনানির পর। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতা হিম। নতুন করে আর কোনো মহাসড়কের অনুমোদন দেবে না সরকার, বরং নজর দিতে হবে রেল ও জলপথের উন্নয়নে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঐতিহ্য সংরক্ষণেরও নির্দেশ দেন তিনি। সভা শেষে প্রধানমন্ত্রী নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও আঞ্চলিক যোগাযোগের পরিসংখ্যান হিসেবে সারা দেশে মহাসড়কের পরিমাণ প্রায় 22,000 কিলোমিটার। অভ্যন্তরীণ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 6টি মহাসড়ক শেষ 10 বছরে উন্নীত হয়েছে 4 লেনে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতিরই স্মারক। নজর এবার একটু অন্যদিকে। সরকার চায় না নতুন করে আর কোনো মহাসড়ক তৈরি করতে, এর চেয়ে বরং অধিক নজর রেলপথ আর জলপথের সমন্বয়ে। আর তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে মঙ্গলবার এনইসিতে অনুষ্ঠিত একনেক সভায় কমিটির সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বেশ সড়ক আমরা করেছি, বাদ দিচ্ছি না, রেলটাকে আরো জোর দেন। সমন্বিত একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। রেল, রোড, ওয়াটার ইনক্লুডিং এয়ার, এটা সম্ভব। টেকনোলজি আছে, পুরনো দিনের পুকুর যেগুলো এখনো বেঁচে আছে তাই কোনো মতে এদেরকে বাঁচান। জলাশয় যেগুলো আছে রক্ষা করে এই যে ঢাকা শহরের প্রকল্প যেটা তিনি অনুমোদন করলেন, সেটাকে এই দিকে নজর দেওয়ার জন্য তিনি জোর দিয়েছেন। নতুন সরকারের চতুর্থ সভায় 6,276 কোটি টাকা ব্যয়ের 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 2,500 কোটি টাকার জাপানি অর্থনৈতিক অঞ্চল ও প্রায় 900 কোটি টাকা ব্যয়ের ঢাকা দক্ষিণের 8টি অঞ্চলের উন্নয়ন প্রকল্প। সেই জাপানিদের জন্য বিশেষ করে একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে নারায়ণগঞ্জ জেলার 2,500-এ। আমাদের নিজস্ব 450 কোটি টাকা ধরতে পারেন কম বেশি, আর জাপানিদের প্রায় 2200 কোটি টাকার মতো। ফেব্রুয়ারিতে গড় মূল্যস্ফীতি 5.47% উল্লেখ করে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে খরচ কমানোর সঙ্গে গুণগত মান নিশ্চিতে ছাড় দেবে না সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী বলেছেন, নানা অব্যবস্থাপনায় জর্জরিত এই খাত। টিকিট বিক্রি, অভ্যন্তরীণ কার্যক্রম সহ সব ধরনের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আগামী 1 মাসের মধ্যে সকল কার্যক্রমের ব্যবস্থাপনা উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, রেল বিভাগের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। নানা অব্যবস্থাপনা আর জনদুর্ভোগ সঙ্গে নিয়েই চলছে রেল। গত 8 বছরে প্রায় 65,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও রেলের সেবার মান পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। টিকিট কালোবাজারি, শিডিউল বিপর্যয়, জমি দখল সহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত এই খাত। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বহু অব্যবস্থা আপনারা বলতে পারবেন, এবং আমাদের প্যাসেঞ্জার সার্ভিস থেকে শুরু করে টিকেটিং ব্যবস্থা, আমাদের রেলওয়ের যে সময়, আমাদের যে আমার তথ্য প্রযুক্তির যে ব্যবহার, প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক কিছুতে ঘাটতি আছে। আগামী 1 মাসের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের সময় বেঁধে দেন তিনি। আগামী 1 মাস পরে, অর্থাৎ আজকে 5 তারিখ, 5ই মার্চ, আগামী 5ই এপ্রিল আমি আবার এই রেল স্টেশনে ভিজিটে আসবো। এর ভিতরে
যদি আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করতে না পারেন তাহলে যারা যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অন্তপক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রেলওয়ে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে 2011 সালের ডিসেম্বরে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমান সরকারের 10টি মেগা প্রকল্পের 2টি রেল খাতের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। তবে বৈঠকের পর বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়াকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানান। গেল বছরের ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে কারাভোগের 1 মাসের মাথায় 4 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্র কারাগারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে ওই বোর্ড। গেল বছরে অক্টোবরের শুরুর দিকে আবার অসুস্থ হন খালেদা জিয়া। তখন হাইকোর্ট নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসরণ করে নতুন করে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার দাবিতে বিএনপির প্রতিনিধি দল আবারও সচিবালয়ে যান। বেসরকারি হাসপাতালে আবারও চিকিৎসার দাবি করেন তারা। তাদের এ দাবি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে নেওয়া হবে বেগম জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত। তারা বলেছিলেন যে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানোর জন্য আমরা আগে নেই সেটাই বলেছি যে আমাদের কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে যে বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বোর্ডে সিদ্ধান্ত কাজে আমরা পাঠাচ্ছি বঙ্গবন্ধু হাসপাতালে, সেখানে বোর্ড দেখবে, বোর্ড যা প্রয়োজন মনে করে সেই ধরনের চিকিৎসা আমরা তাকে দিব। তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেল বছরের 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম জিয়া। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 2 দফা চিকিৎসা নিয়েছেন তিনি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল। স্থানীয় সময় 12:30টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা। 1 সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আব্দুল নাসের রিজভী। মাউন্ট এলিজাবেথের হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোহ এর নেতৃত্বে এরই মধ্যে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। তারা জানিয়েছেন রক্তচাপ সহ কিছু দিকে উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে দেয়া কৃত্রিম উচ্চচাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে আনা হচ্ছে। তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও কিডনি সহ কিছু সংক্রমণ রয়ে গেছে। সংক্রমণ সারিয়ে তোলা গেলে 1 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারি সম্ভব বলে জানান তারা। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। সময় সংবাদে আরো থাকছে, ক্যাম্পাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। প্রতিশ্রুতি আর ভিন্নধর্মী প্রচারণা নিয়ে হাজির প্রার্থীরা। 12 দিনের বিরতি দিয়ে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে ফের অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
এভাবেই একের পর এক স্থাপনা ভেঙে নদী দখলমুক্তের কাজ এগিয়ে চলছে। 12 দিনের বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের অভিযানে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ভবন। মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বসিলা ব্রিজের দক্ষিণ পাড় থেকে শুরু হয় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। এ সময় অনেক অবৈধ দখলদাররা স্থাপনা ছাড়তে অস্বীকৃতি জানান। জায়গা তো আরো ভাঙিয়া গেছে গাবাজান, আমরা তারপরও সাইডে জায়গা থিয়া লইছি, 12 ফিট জায়গা থিয়া লইছি। আমাদের বাড়িঘর ভেঙে ভেঙে নদীতে গেছে, তারপর আমরা এখন বর্তমান সময়ে এই অবস্থানে আছি। সম্পূর্ণ অবৈধভাবে ভাঙছে সরকার। আপনার সরকার চাইলে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, একবার করে নিতে হবে বা আমাদের যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা করা লাগবে। অভিযানে নেতৃত্ব দেওয়া বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, উচ্ছেদের পাশাপাশি দখল হওয়া জায়গা খননেও শিগগিরই কাজ শুরু হবে। বিশেষ করে আলোচিত আমিন মমিন হাউজিংটি অপসারণে সেখানে একটি ক্যাম্প করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। আমিন মমিন হাউজিং এটাকে আমরা একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে এটা কিন্তু ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং এই ক্যাম্পে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের জনবল রেখে আমাদের সিকিউরিটি রেখে আমরা কিন্তু আপনার এটাকে ওয়াশ আউট করে দেব। এরকম বেশ কিছু আপনার যে হাউজিং কোম্পানি যেগুলো একদম সরাসরি নদীর জায়গা ভরাট করে আপনার হাউজিং করে উঠেছে, এগুলো আমরা কিন্তু অপসারণ করব। উচ্ছেদ বেগবান করতে শিগগিরই আরো 16টি এক্সাভেটর কেনা হবে। নদী দখল মুক্ত করতে কারো পরিচয় দেখা হবে না বলে জানান বিআইডব্লিউটি এর বন্দর বিভাগের পরিচালক। আমরা প্রজেক্ট নিয়েছি ওয়াকওয়ে, যেটি এবং অন্যান্য ফ্যাসিলিটিস, তো সেইগুলো আমরা এখানে করব। তো এখন আমাদের এই উচ্ছেদ আপনারা দেখছেন, এই উচ্ছেদ এটা পার্মানেন্টলি উচ্ছেদ হয়ে যাচ্ছে। সরকার দলীয় এমপি, বিরোধী দলীয় এমপি আমাদের কাছে কিছুই না। যেখানে যেটা দেখবো আমরা অবৈধ, সেটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। প্রথম পর্যায়ের 12 দিনের অভিযানে 1721টি স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে সরকার গঠিত টাস্ক ফোর্স। রাজধানী পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় 2টি আলাদা দল অভিযান চালায়। এ সময় বেশ কিছু গোডাউনের সেবা সংস্থার লাইন বিচ্ছিন্ন সহ জরিমানাও করা হয়। এদিকে আরমানিটোলায় র্যাবের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ 100 মণ রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। জরিমানা করা হয় 2 লাখ টাকা। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমলের রিপোর্ট। খালি প্লটে তালা দেওয়া দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। বাসার মালিককে ডেকে এনে তালা খুলে হতবাক সবাই। হাজারীবাগের এই আবাসিক ভবনের দেয়াল ঘেঁষে রাখা হয়েছে বিপুল সংখ্যক কেমিক্যালের ড্রাম। একসময় এই কেমিক্যালই ছিল বাসার গোডাউনে। অভিযানের সংখ্যায় সেসব বের করে সবার আড়াল করতেই এই পন্থা। যদিও মালিকের দাবি এগুলো দাহ্য নয়, তাই শুরুতে সবাইকে বোঝানোর চেষ্টা করলেও পরে কেমিক্যাল সরাতে রাজি হন তিনি। আমরা নিজেদের সেফটি আমরা বুঝি, সুতরাং আমাদের সেফটির বাইরে কোনো কিছু নাই, আমরা মনে করি এটা না। তারপরে ওনারা বলছে আমরা সরাই নিয়ে যাচ্ছি। মালিককে কেমিক্যাল সরাতে একদিনের সময় দেয় টাস্ক ফোর্স। চারিদিকে দেখেন কি সুউচ্চ আবাসিক ভবন, এর মাঝখানে একটি খালি প্লট। এই খালি প্লটের মধ্যে প্রচুর কেমিক্যাল ভর্তি ড্রাম দেখে আমার দৃষ্টি আকৃষ্ট হয়। গেট খোলার পর ওই কর্নারটাতে হিউজ পরিমাণ দেখতে পেলাম, যেটা ফ্লেমেবল। প্লটের ওনারা অনুতপ্ত প্রকাশ করলেন এবং একদিন সময় চেয়েছেন এগুলো সরিয়ে নেওয়ার জন্য। হাজারীবাগ ছাড়াও অভিযান চালানো হয়েছে পুরান ঢাকার উর্দু রোড সহ বেশ কয়েকটি এলাকায়। সে সময় বাসার ভেতর গোডাউন বা কারখানা থাকায় প্রতিষ্ঠানগুলোর সেবা সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যদিও ব্যবসায়ীরা সরে যেতে আরো সময় চেয়েছেন। অভিযান চালালে হয়তো ব্যবসায়ীরা সরে যেতে বাধ্য হবে, কিন্তু ঝুঁকিটা কিন্তু থেকে যাবে। কাজে ঝুঁকি মুক্তভাবে করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে অকিপাই করতে হবে। তারা বলেছেন তালিকাভুক্ত দাহ্য কেমিক্যাল ছাড়া অন্যগুলো যাতে না সরানো হয়, কিন্তু কর্মকর্তারা বলছেন মানুষের আবাসস্থল নিরাপদ করতে যা করণীয় তাই করছেন তারা। যদি কোনো ব্যক্তি সরকারি আদেশ না মানেন বা নিয়ম নীতি না মানেন, তাহলে আমরা কিন্তু কঠোর হস্তে এটা ব্যবস্থা নেব। কারণ আমরা কোনোভাবেই চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো ধরনের চুরি হাট্টা ঘটনা ঘটুক বা নিমতলি ঘটনা ঘটুক। অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আরমানিটোলায় অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজধানী পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল কারখানা এবং গুডাউন সরানোর যে পঞ্চম দিনের অভিযান সেটি কিন্তু এখনো চলছে। এই মুহূর্তে আরমানিটোলায় অভিযান চালাচ্ছে র্যাবের একটি দল এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখান থেকে এখন পর্যন্ত 100 মন আমদানির নিষিদ্ধ কেমিক্যাল এবং মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল জব্দ করা হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই যে অভিযান চলছে এই অভিযানে সার্বিকভাবে সহায়তা করছেন এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা এই অভিযানকে স্বাগত জানান, কিন্তু তারা যেটি বলছে যে এই অভিযানে যে তারা বলছেন যে কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নিতে হবে, এর জন্য তারা একটি নির্দিষ্ট জায়গা চান এবং নির্দিষ্ট সময় চান। তারা যেটি বলছেন যে তাদেরকে যে জায়গাটি দেওয়া হয়েছে সেখানে যদি তারা কেমিক্যাল কারখানাগুলো সরাতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা সেই ক্ষেত্রে বলছেন যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গা যাতে করে দেওয়া হয় যেখানে তারা এই কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নিতে পারবেন। আর একটু জানিয়ে রাখি যে র্যাবের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে তারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং যেই জায়গাটিতে এখন অভিযান পরিচালনা করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, এই জায়গাটিতে কিন্তু 3 দিন আগে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং র্যাব যেটি বলছে যে এই 3 দিন পরে এসে তারা কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। বেশ কিছু কারখানা কিন্তু এখান থেকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং র্যাবের অভিযানের ফলে বেশ কয়েকজন কারখানা মালিক কিন্তু তাদেরকে বলেছে হয়তোবা 3 দিন কিংবা 1 সপ্তাহের মধ্যে তারা তাদের কারখানা সরিয়ে নিয়ে যাবে। একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত র্যাব 15টি এখানকার দোকান এবং কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেছেন এবং তারা যেটি বলেছেন আমাদেরকে যে 29 ধরনের যে কেমিক্যাল রাখা দরকার বা বলা হয়ে থাকে সেই 29 ধরনের কেমিক্যালের বাইরে তারা বেশ কিছু কেমিক্যাল পেয়েছেন যেগুলি মেয়াদ উত্তীর্ণ এবং আমদানি নিষিদ্ধ, সেগুলো তারা জব্দ করেছেন এবং অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এখন পর্যন্ত যতটুকু সর্বশেষ আমাদের কাছে তথ্য আছে যে 12 লাখ টাকা এই পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যেখানে র্যাবের সাথে ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কয়েকটি সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে বলা হয়েছে যে 1 এপ্রিল পর্যন্ত এই অভিযানটি চলবে এবং তারা যেটি বলছেন যে তারা এর আগে বেশ কয়েকবার এখানে যারা মালিক সমিতি রয়েছেন, কেমিক্যাল ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন এবং আজকেও আমরা দেখতে পেয়েছি তারা যখন এই অভিযানটি পরিচালনা করছেন সেখানে কিন্তু মালিক পক্ষের প্রতিনিধিদের তারা নিয়েছেন এবং মালিক পক্ষের লোকজন আমাদের সাথে যেটি কথা বলেছেন তারা বলেছেন যে এই ধরনের অভিযানকে তারা স্বাগত জানান এবং ভবিষ্যতেও যাতে এটি অব্যাহত থাকে এই বিষয়টি তারা কিন্তু বলেছেন এবং তারা বলেছেন যে তারা নিজেরাও আসলে চান না যে এই ধরনের কেমিক্যাল গোডাউন বা কারখানাগুলি এখানে থাকুক, তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে তারা যেটি আমাদেরকে বারবার বলেছেন যে তাদেরকে যাতে কিছুটা সময় দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়, কারণ তাদেরকে যে জায়গাটি করে দেওয়া হয়েছে সেখানে অনেকে আসলে এই কেমিক্যাল কারখানাগুলো সরাতে চাচ্ছেন বা নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু সেখানে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা বলেছেন যে এই সমস্যাগুলো সমাধান করে সুন্দরভাবে যাতে তারা এখান থেকে কেমিক্যাল কারখানা বা গোডাউনগুলো স্থানান্তর করতে পারে সেই বিষয়ে যাতে সরকার একটি তাদের বিষয়টি বিবেচ্য করে রাখে। তো পারমিত, এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে দুপুর 2টা থেকে শুরু হওয়া অভিযান এখনো চলছে এবং র্যাব জানিয়েছে আরও বেশ কিছুক্ষণ এই অভিযানটি চলবে। রাজধানীর আরমানিটোলায় র্যাবের অভিযান সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বৃহস্পতিবার সকাল 11টায় শপথ নেবেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সব আয়োজন সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। এরই মধ্যে এই দুজনকে চিঠি পাঠানো হয়েছে জাতীয় সংসদের স্পিকারের দপ্তর থেকে। গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তারা। এর মধ্যে মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন সুলতান মোহাম্মদ মনসুর, আর সিলেট 2 আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করেন মোকাব্বির খান। সংসদে না গেলে আবারও ভুল করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গণতন্ত্রের স্বার্থেই তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণ সভায় কথা বলেন তারা। ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা সংসদে আসুন, শপথ গ্রহণ করুন, সংসদে এসে আপনারা কথা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যত কথা আছে সংসদে বলুন, যত সমালোচনা আসে করুন। আপনারা যেভাবে আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন, আপনারা যখন সরকারে ছিলেন বিরোধী দলকে কথা বলতে দেন নাই, মাইক বন্ধ করে দিয়েছেন, এই আচরণ ইনশাল্লাহ বর্তমান সরকার করবেন না। এই প্রতিশ্রুতি আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা চাই শক্তিশালী বিরোধী দল হোক, পার্লামেন্টে থাকুক, বিরোধী দলের মাঠে তারা কাজ করুক। আমাদের বিরোধী দল থেকেই লড়াই করে 96 সালে পার্লামেন্টে কাঁপিয়ে দিয়ে 100 পদত্যাগ করে এসে মাঠ গরম করে রাজনীতির উত্তাপ সৃষ্টি করে আমরা ক্ষমতায় গিয়েছিলাম। এখনো বলি পার্লামেন্টে আসেন, কথা বলেন এবং আমাদের ভুল ধরিয়ে দেন। আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক পার্লামেন্ট।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি আর ভিন্ন ধর্মী প্রচারণা নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। ফেসবুক লাইভ আর গানে গানেও ভোট চাচ্ছেন কেউ কেউ। প্রতিপক্ষকে ঘায়েল করতেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে সংগঠনগুলো। প্রচারণার কত কৌশল, কত ধরন। ব্যানার ফেস্টুনে দেখা মিলছে নতুনত্ব, ভিন্নতা। মিছিলের স্লোগানে নিজেদের জানান দেওয়ার চেষ্টা। অফলাইন থেকে অনলাইন জমে উঠেছে ডাকসু নির্বাচন। দেখা মিলছে অভিনব সব পদ্ধতির। তাতে প্রতিশ্রুতির ফুলঝুরি, দারুণ দারুণ লেখা আর সাহিত্যের গাঁথুনি তুলে ধরছে নিজের যোগ্যতা। প্রতিপক্ষকে ঘায়েল করতেও কোনো পক্ষ কম যায় না। অনলাইন মাধ্যমকে কখনোই হেলাফেলা করার সুযোগ নেই, সেখানে সবাই অ্যাক্টিভ, সবাই দেখছে সবার কার্যক্রম। সোশ্যাল মিডিয়াতে আমাদের ছেলেরাও সব পরিস্থিতি বিবেচনা করে এখন সরব আছে। কখনো গানে গানে, কখনো বা ফেসবুক লাইভে নিজেকে ভিন্ন প্রমাণের চেষ্টা। সৃজনশীল প্রচারণায় মুগ্ধ করার প্রচেষ্টা। 5টার পরের সময়টা সবাই যখন বাসায় চলে যাচ্ছে, ওই সময়টাও যেন তাদের সাথে আমরা থাকতে পারি, এই জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি। থেমে নেই অনলাইন গণমাধ্যমগুলো। বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরাও নেমে পড়েছেন কাজে। কেউ কেউ আবার ধারণ করছেন নানান রকম ছবি। ক্যাম্পাসে এত বড় একটি উপলক্ষ ডাকসু নির্বাচন, সেটি নিয়ে আমাদের আসলে 5 দিনের একটি প্যাকেজ যাচ্ছে আর কি, ধারাবাহিক প্রতিবেদন যাচ্ছে, ওটার কাজই করছিলাম। তারা প্রত্যেক রাত্রে লাইভে যাচ্ছে, তারা সরাসরি কথা বলছে, তারা প্রশ্ন নিচ্ছে এবং সেই প্রশ্নের তৎক্ষণাৎ উত্তরও দিচ্ছে। কথা যে আমরা ফেসবুকের নীল সাদা দুনিয়াতেই আটকে গেছি এবং ওখানে যার প্রচারণটা বেশি, স্বাভাবিকভাবেই নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে ওটাই আমার চোখে সবার আগে আটকাবে। দৃষ্টিজয়ী পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্য হলের আবাসন সমস্যা, হলের যে ক্যান্টিনের খাওয়া দাওয়ার মানের উন্নতি। তবে প্রার্থীদের কথায় প্রভাবিত না হয়ে বিচার বুদ্ধি খাটিয়ে যোগ্য নেতা নির্বাচনের আশা ভোটারদের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নিরপরাধ জাহালমকে 3 বছর কারাগারে রাখা নিয়ে কাঁদা ছোড়াছুড়ি চলছে। দুদক বলছে এ ঘটনায় তাদের কোনো দায় নেই। সব দায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ 5টি ব্যাংকের। অন্যদিকে ব্যাংকগুলো বলছে তারা তথ্য দিলেও তদন্তের দায়িত্ব ছিল দুদকের। ক্ষতিপূরণ কে দেবে সেই বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত হবে। দুদকের 26 মামলায় নিরপরাধ জাহালমকে 3 বছর জেল খাটানোর 1 মাসের মাথায় দায় এড়াতে চায় দুদক। সোনালী বাংলাদেশ ব্যাংক সহ 5টি ব্যাংকের উপর দায় চাপিয়ে দুদক বলছে ব্যাংকগুলোর তথ্যপত্রের ভিত্তিতে জাহালমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল সংস্থাটি, ফলে দুদকের কোনো দায় নেই। দুর্নীতি দমন কমিশন সেই চার্জশিটে দিয়েছে সোনালী ব্যাংকের তথ্যপত্রের ভিত্তিতে, তার ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে এবং বাংলাদেশ ব্যাংকের ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে। বাংলাদেশ ব্যাংকের মতো একটা সেন্ট্রাল ব্যাংক এবং সোনালী ব্যাংকের মতো একটা সরকারি ব্যাংক যখন আমাকে কিছু তথ্যপত্র পাঠাবে, অবশ্যই সেটা আমাকে কগনিজেন্স নিতে হবে এবং সেটার ভ্যালিডিটি নিয়ে, লিগালিটি নিয়ে প্রশ্ন ওঠানোর দুদকের কোনো আইনগত এখতিয়ার নেই। আমাদের দায় বলতে যদি বোঝেন এটাই, আমরা তথ্যপত্র সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তার রিপোর্টের ভিত্তিতেই আমরা এটা দাখিল করেছি। ব্যাংকগুলোর আইনজীবী বলছেন তারা তথ্যপত্র দিলেও তদন্ত করেছে দুদক। জাহালমের আইনজীবী বলছেন এক্ষেত্রে দুদক দায় এড়াতে পারেন না। জাহালম আবু সালেক নয়, তাদের অ্যাপ্লিকেশন থেকে এটি অ্যাডমিটেড এবং ঘটনার প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে তারা এটি স্বীকার করে নিচ্ছেন। এখন এরকম একটি পরিস্থিতিতে শুধুমাত্র ব্যাংকের রিপোর্টের উপরে নির্ভর করে তাকে এই মামলাতে আসামি করা, এটি কতটুকু সঠিক হয়েছে সেটি আসলে আদালত দুদক কর্তৃক যে দাখিলকৃত প্রতিবেদন আছে সেটি বিবেচনা করে দেখে তারপরে সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। তবে দুদক নাকি ব্যাংক দায়ী সে বিষয়টি নির্ধারণ করবেন উচ্চ আদালত। ক্ষতিপূরণের বিষয়টিও নির্ধারণ হবে আদালতে। হাইকোর্টের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি কারামুক্ত হন নিরপরাধ জাহালম। তার বিরুদ্ধে হওয়া সব মামলা বাতিলেরও উদ্যোগ নেয় দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একই পরিবারের 5 সদস্যের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি। যদিও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR বলছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে, তবে সংক্রমণের কারণ ব্যাখ্যা করেনি তারা। জেলার স্বাস্থ্য বিভাগও স্বীকার করেছে নিপা ভাইরাসের সংক্রমণের কারণ নিয়ে তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। রতন সরকারের রিপোর্ট। 15 দিনে অজানা রোগে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু আতঙ্ক সৃষ্টি করে বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত গ্রাম মরিচপাড়া সহ পুরো অঞ্চলে। জেলা স্বাস্থ্য বিভাগ গ্রামবাসীকে সচেতন করতে সার্বক্ষণিক মেডিকেল টিম পাঠায় ওই গ্রামে, কিন্তু টিম লিডার স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমানের কথাতেই তন্ত্রমন্ত্র আর ভূত প্রেতের বিশ্বাস। ইনারা যেটা বলতেছে যে এটা কিছুটা কবিরাজ বা মাহাতের ব্যাপারে চলতেছে, সন্দেহ
করা যাইতে পারে, কারণ এটা যেহেতু বলতেছে এটা তদন্ত দরকার। 25 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ঘটনাস্থল সহ বিভিন্ন স্থান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর 9 সদস্যের দল। রোববার রাতে সংস্থাটি প্রেস রিলিজের মাধ্যমে জানায়, মৃত 5 জনের মধ্যে 1 জনের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে কিভাবে হয়েছে সেটা জানানো হয়নি। বলা হয়েছে, অসুস্থ রোগীদের কারো শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি। এই ভাইরাস বাদুর ও খেজুর রসের মাধ্যমে সবচেয়ে বেশি সংক্রমিত হয়, তাই কাঁচা রস পান না করার প্রচারণাই চালানো হয়। ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন সোমবার ব্রিফিং করলেও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি রোগ নিয়ে। স্বাস্থ্য পরিচালকের মতে বড়ই থেকেও এর সংক্রমণ হতে পারে। আসলে আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জানতাম না যে নিপা ভাইরাস সঠিক কিভাবে ছড়ায় বা লক্ষণগুলো। এখানে বলা আছে যে লক্ষণ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা সন্দেহ করলে বা হিস্ট্রি থাকলে তাকে সরকারি হাসপাতালে প্রেরণ করতে হবে। বড়াই যদি সেই ফলমূল যদি বাদুর খেয়ে থাকে, সেই বড়াইয়ের খাওয়ার কারণেও এটা হতে পারে। তা আমরা সাধারণত এই দুটো সন্দেহ করছি যে খেজুরের রস থেকে অথবা বড়াই থেকে এটা হতে পারে। এই রোগে উচ্চ মৃত্যু হারের কথা জানিয়ে রংপুর মেডিকেলের পরিচালক এর চিকিৎসা ক্ষেত্রে চরম দৈন্যের কথা জানালেন। যেহেতু ডেডলি ভাইরাস এরকম গুলো ঘটে যায়, হসপিটালগুলো শুধু এই নিপা ভাইরাস না, যে কোনো ডিজাস্টারের জন্য হসপিটালের প্রিপারেডনেসটা এখন পর্যন্ত আমাদের ভাবতে হবে। 2011 সালে প্রথম উত্তরের লালমনিরহাটে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে 24 জন আক্রান্ত হয়ে 18 জন এবং পরের বছর জয়পুরহাটে 12 জন আক্রান্ত হয়ে 7 জন মারা যায়। লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় 2-3 জন করে মারা গেলেও তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যশোরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা হত্যা মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার সকালে যশোরের স্কুল ছাত্রী তৃষা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি শহরের ধর্মতলা এলাকায় এসে যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তৃষা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক ও এলাকাবাসী। সর্বোচ্চ সাজা চাই, যাতে আমার স্কুলের আর কোনো শিশু এইভাবে নির্যাতিত হয়ে মৃত্যুর মুখে পতিত না হয়। শামীম সহ যে সকল খুনিরা এই বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে এবং পরে তারে শাসন করে নির্মমভাবে হত্যা করেছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা ফাঁসি চাই। আমরা চাই এমন শাস্তি দেওয়া হোক যাতে যে ভবিষ্যতে কেউ এরকম একটা কাজ চিন্তা করার আগে যাতে তার গা শিউরে ওঠে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন তৃষার বাবা। আমরা ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি যে আসলে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত আছে। আশা করি আমরা খুব দ্রুতই এই হত্যাকারী এবং ধর্ষণকারীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারবো। নিখোঁজের একদিন পর সোমবার সন্ধ্যায় শহরের খ্রিস্টানপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় 8 বছরের শিশু তৃষার লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, যশোর। কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ হলেও বসবাসরতদের 80%ই বহিরাগত। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনি চিত্র এমনই। মাসে 12 থেকে 18 হাজার টাকায় প্রতি ইউনিট ভাড়া দিচ্ছেন কর্মচারীরা। এ ধরনের কর্মচারীদের বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। নাজমুস সালেহের 3 পর্বের ধারাবাহিকে আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শাহজাহানপুর রেল কলোনিতে ঢুকতেই অলিগলি, রাস্তাঘাটের দেয়াল জুড়ে বাড়ি ভাড়ার এমন বিজ্ঞাপন চোখে পড়বে খুব সহজে। শত শত পোস্টারের সবকটি বিজ্ঞাপনই শাহজাহানপুর রেল কলোনির সরকারি বাসাকে ঘিরে। ভাড়া নিতে আগ্রহী সেজে এই প্রতিবেদক যোগাযোগ করেন পোস্টারে দেয়া একটি মোবাইল নাম্বারে। টুলেট দেখলাম, যে কারণে ফোন দিলাম। আচ্ছা, হ্যাঁ, রুম ভাড়া হবে, ছোট একটা রুম। মানে এটা কি রেলের বাড়ি নাকি হচ্ছে যে আপনাদের? কোয়ার্টার বলা যায়। ঠিকানা মতো বি ব্লকের 32 নম্বর বাসায় গিয়ে দেখা যায় বসবাসকারী একজন বহিরাগত। বাসাটি তিনিও ভাড়া নিয়েছেন আরেক ভাড়াটিয়ার কাছ থেকে। এই ফ্ল্যাটটা নতুন 2-2.5 বছর, কিন্তু মানে বিল্ডিং এ 4-5 বছর যাব। এটা রেলের উনি থাকে না, তো উনি না থেকে মানে ভাড়া দেয়, আমরা ভাড়া নিয়ে আসি আর কি। বি ব্লকে 8টি ইউনিট বিশিষ্ট এমন বাসা রয়েছে 50টি, যার প্রায় সবকটিতেই বসবাস করেন বহিরাগতরা। বাসা ভাড়া দিছে পুরো ফ্ল্যাট একসাথে একবারে, মাস শেষ হয় টাকা নিয়ে যায়। আমরা 17,000 টাকা ভাড়া দিই।
থাকে 3 বছর হয়েছে। প্রতি মাসে 7,000 টাকা ভাড়া। কার কাছে ভাড়া নিয়েছেন বাসাটা? ওই যে পাশে পুলিশ, হ্যাঁ পুলিশ। 3 কক্ষ বিশিষ্ট প্রতি ফ্ল্যাটে গ্যাস, পানি আর বিদ্যুৎ সবই সরকারি, ফলে ভাড়ার অভাব হয় না রেল কলোনিতে। ভাড়াটিয়াই বেশি, কারণ এইসব এলাকায় এলওটিরা থাকে না। আমি যে বিল্ডিং এ থাকি ম্যাক্সিমাম ভাড়াটাই বেশি, এখানে বাইরের এলাকা কম। 1 লাখ 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে, যেমন আমি 50,000 টাকা দিছি। অথচ রেলের অনেক কর্মচারী আবাসিক সংকটে ভুগছেন। এমন দাবি করে রেলের শ্রমিক নেতারা বলছেন, যারা বসবাস করছে না তাদের বরাদ্দ বাতিল করা হোক। যারা বাসা থাকার ইচ্ছেই নাই তাদেরকে আমি মনে করি তারা বাসা না নেওয়াটাই বেটার। ওইটা বিকল্প যারা প্রাপ্য আইনগত তারা পাবে। দেশের সব রেল কলোনির একই রকম পরিস্থিতি স্বীকার করে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। আপনি যেটা বললেন এটা অলমোস্ট অল ওভার দি কান্ট্রি, নট অনলি শাহজাহানপুর কলোনি। রেলের সম্পত্তি যাতে রেল সঠিকভাবে ব্যবহার করতে পারে তার পরিকল্পনা এবং ব্যবস্থা নিয়ে আমরা আগাবো। দক্ষিণ শাহজাহানপুরে 25 একর জায়গা নিয়ে গড়ে ওঠা কলোনিতে 4 তলা ভবন রয়েছে 108টি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আগামী 7 মার্চ থেকে 100 টাকা মূল্যমানের নতুন নোট চালু করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন নোটের নকশা, রং ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। তবে এতে বার্নিশের প্রলেপ দেওয়া হয়েছে, ফলে নোটের স্থায়িত্ব বাড়বে, ময়লা কম হবে, এমনকি নোটের ওপর কলম দিয়ে লেখা কঠিন হবে। ব্যবহারের সময় নতুন নোটটি পিচ্ছিল মনে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটের পাশাপাশি প্রচলিত 100 টাকা মূল্যমানের অন্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে। উন্নত মানের পাট পণ্য তৈরির পথে পাটকলগুলোর পুরনো মেশিন একটি বড় বাধা বলে মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত র্যালি উদ্বোধনের আগে এই মন্তব্য করেন তিনি। সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে। বাদ্যের তালে তালে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় বিজেএমসি, জেডিপিসি, বিজেসি, পাট অধিদপ্তর, বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র অধিদপ্তর, বিটিএমসি সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী। মন্ত্রী জানান, চাহিদা অনুযায়ী নতুন করে পাটের বাজার ধরতে যুগোপযোগী নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি পাটকলগুলো সেই 54 সালের যে পাট মেশিনগুলি সেগুলি আমাদের রয়ে গেছে, সেগুলি এখনও সেই ধরনের উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়নি। আমরা এখন চিন্তা করছি কিভাবে মডার্নাইজেশন করা যায়। সবাইকে পরিপূর্ণ উদ্যোগী হয়ে সরকার এবং প্রাইভেট যারা আছে সবাই মিলে এবং যারা যারা পারতেছে সবাই মিলে যদি পাটের দিকে আমরা মনোযোগী হই, আমরা সারা পৃথিবীর বাজার আমরা পাটের মাধ্যমে নিতে পারবো। পোশাক শিল্পে অসন্তোষের পর কতজন শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন তার হিসেব নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের রয়েছে ভিন্ন মত। মালিক পক্ষ বলছে, শ্রম আইন মেনে চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের এ সংখ্যা 4,000-এর বেশি নয়, তবে শ্রমিক পক্ষের দাবি 11,000-এর বেশি। সংখ্যা যাই হোক না কেন, অহেতুক যেন কেউ চাকরি না হারায়, এমন দাবি শ্রমিকদের। 11,000 বা কোনো লেবার সাইড থেকেও বলা হচ্ছে 11,000-এর উপরে লোককে টার্মিনেট করা হয়েছে। আমি বলেছি যে আমার এটা 4,000-এর নিচে। পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমএ এর এমন বক্তব্যের একদিন পর মঙ্গলবার সকালে শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের ব্যানারে চাকরিচ্যুতি ও মামলা হুমকির প্রতিবাদে মানববন্ধনে জড়ো হন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। তারা দাবি করেন, গেল বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারিতে চলা শ্রমিক অসন্তোষের জেরে চাকরি হারিয়েছেন 1,700 কারখানার প্রায় 12,000 শ্রমিক। সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন থানায় 34টি মামলার আসামি প্রায় 3,500 শ্রমিক। মানববন্ধনে আসা শ্রমিকদের দাবি, কারখানায় ভাঙচুর বা আইন বিরোধী কোনো কাজে জড়িত না হয়েও হঠাৎ করেই চাকরি হারিয়েছেন তারা। মেটানো হয়নি শ্রমিক আইন অনুযায়ী পাওনাও। এখন আমরা চাকরিচ্যুত করছে, কোনো বেতন দেওয়া হয় না। এখন ফ্যাক্টরিতে আমরা যে কোনো স্টাফের সাথে খারাপ ব্যবহার করবো এটাও করে নাই কেউ। তাদের যে আমরা কোনো ভাঙচুর এটা কোনো কিছু করে নাই। তারা আমাকে ফ্যাক্টরিতে ছুটি হয়েছে 4:30টায়, আমরা বাসাতে আছি। পরের দিন ফ্যাক্টরিতে গেছি, কেটে পুলিশ দ্বারা আমাদেরকে অ্যারেস্ট করাইতেছে যে তোমাদের নামে মামলা হয়েছে। আমাদের বেতন বেশি দেখে আমাদের এইভাবে হেস্তজ করতেছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিছে। মামলা প্রত্যাহার, গ্রেফতার শ্রমিকদের মুক্তি, চাকরিচ্যুত শ্রমিকদের হয়রানি না করে কাজে পুনর্বহালের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। বিজিএমই যেভাবেই বলুক, কোনোভাবে
কোনোভাবেই কোনো এই ছাঁটাই বা চাকরিচ্যুতই আইনমতো হয় নাই। হামিমের মামলা হয়েছে, সেখানে শত শত শ্রমিক অজ্ঞাত আসামি। উনি নিজে বলছে যে আমার এখানে 30টা ছেলে মাত্র ডিস্টার্ব করছে। তাহলে 30 জনের নামে যদি মামলা হতো তাহলে আমরা ধরে নিতাম মামলাটা ঠিক। অজ্ঞাত আসামি হাজার হাজার কেন, এটা আমাদের প্রশ্ন। মানববন্ধনের পর দাবি নিয়ে 5 সদস্যের প্রতিনিধি শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। দাবি মানা না হলে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়ায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মাত্র একটি স্ক্যানার মেশিনের অভাবে বছরে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে পানগাঁও বন্দর। ব্যবসায়ীদের অভিযোগ, একটি শিপিং লাইনকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দিতে চালু হচ্ছে না অন্য কোনো শিপিং লাইন। তাই অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে স্টিল, পাথর সহ ভারী পণ্য পরিবহনে। চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দর ব্যবহারের সুযোগ বাড়াতে সব পক্ষকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। আমদানি রপ্তানি সহজ করতে হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় পানগাঁও নৌবন্দর। লক্ষ্য ছিল এ বন্দর চালুর মাধ্যমে ভোগান্তি ও খরচ কমবে ব্যবসায়ীদের, চাপ কমবে চট্টগ্রাম বন্দরের ওপর। আর নদীপথ ব্যবহার করলে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কমবে যানজট। তবে উদ্বোধনের পর 6 বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ীদের নজর কাটতে ব্যর্থ হয়েছে পানগাঁও। দিন দিন আমরা দেখতেছি পোর্টটা জটিল হয়ে যাচ্ছে। আমরা বিগত 6 মাস আগে যে সার্ভিসটা পেয়েছি শিপিং লাইন থেকে, এখন আমরা সেটাও পাচ্ছি না। কিছু ইকুইপমেন্টের এখনও শর্টেজ রয়ে গেছে। শিপিং লাইনগুলোর অফিস হওয়ার কথা ছিল, তারা কেউ অফিস করে নেই। কয়েকটা ব্যাংক দরকার, সুতরাং এইটা একটা অব্যবস্থাপনাই আমি বলবো। স্টিল ইন্ডাস্ট্রির যেই পরিমাণ স্ক্র্যাপ আমদানি হয়, এই আমদানি কন্টেনারগুলি যদি পানগাঁও পোর্টে আসে তাহলে এটা জমজমাট হয়ে যায়। একটা স্ক্যানার মেশিন দরকার, সেটা নেই। আবার রেডিয়েশন ডিটেক্টর একটা মেশিন লাগে, সেই মেশিনটা নেই। এই জন্য তারা বলতেছে যে আমাদের এখনো সেই ফ্যাসিলিটিটা নাই। কোটি কোটি টাকা রেভিনিউ আসবে, সেখানে এই কাজগুলি করা খুব কঠিন ব্যাপার না। আয়রন ও স্টিল শিল্পের ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, যন্ত্রপাতির ঘাটতি ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই টার্মিনাল ব্যবহারে অনীহা তাদের। জাপান থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে যেই ভাড়া লাগে, চট্টগ্রাম থেকে পানগাঁও পর্যন্ত আসতে তার চেয়ে বেশি ভাড়া লাগে। তখন ছিল আমাদের পার টন $15, এখন হয়ে গেছে $40। তখন ছিল 10 থেকে 12টা শিপিং লাইন, এখন বর্তমানে একটা মাত্র শিপিং লাইন এমএসসি লাইনকে দেওয়া হয়েছে এবং তারা এই মনোপলি ব্যবসা করতেছে। একটা শিপিং লাইনের উপর জিম্মি থাকাতে এইগুলো হচ্ছে। বুড়িগঙ্গা ব্রিজের যে রাস্তাটা, এটা 4 লেন হয়ে যাচ্ছে, আর এইখান থেকে যদি আমাদের পোর্ট থেকে একটা ইউলুপ করে দেওয়া হয় ওঠার জন্য, তাহলেই আমাদের এই ব্যবস্থাটা হয়ে যাবে। সংশ্লিষ্ট মহলগুলোর সমন্বয়হীনতার কথা অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষ বলছে, তাদের চেষ্টা এখনো অব্যাহত আছে। চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে পানগাঁওকে ভাইব্রেট করার জন্য আমরা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই নিচ্ছি। যদি আমরা ব্যবসায়ীদের থেকে আরো সাড়া পাই, তাহলে আমরা অন্যান্য ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট এবং আদার্স আমরা আরো বৃদ্ধি করব। কাস্টমস কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্ক্যানার মেশিন ক্রয় সহ বন্দরের আধুনিকায়নের প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম উপকূলীয় নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষজন। বৃষ্টিপাতে ফসল সহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহে সবচেয়ে বেশি 33 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ মাসের শেষের দিকে সিলেটে বন্যার পূর্বাভাস রয়েছে। চলতি মাসে 2 থেকে 3টি মাঝারি কালবৈশাখী ও বজ্র ঝড়ের আশঙ্কা ছাড়াও বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পরিবর্তিত জলবায়ু মেগাসিটি ঢাকার মতো ইট কাঠের নগরীর বাসিন্দাদের ফেলছে চরম ভোগান্তিতে। গতবারের অভিজ্ঞতায় এখনই আবহাওয়া নিয়ে আতঙ্কিত নাগরিকরা। আর জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার গতিবিধি নিরূপণ করা যায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ মামুন। প্রকৃতির নিয়মে আসে শীত, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু জলবায়ুর পরিবর্তনে এখন আলাদা করতে কষ্ট হয় বেশ কিছু ঋতুকে। সঙ্গে গরমে দাবদাহ, বর্ষায় অতিবৃষ্টি।
দূষণ, অপরিকল্পিত নগরায়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শুষ্ক পরিবেশে ধুলাবালি আর সামান্য বর্ষায় নগরে তৈরি করে জলাবদ্ধতার, যা এখানে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকার প্রয়োজন মেটাতে দাঁড়ায় রীতিমতো যুদ্ধে। ফাল্গুন মাস এই সময় কোনোদিন শীত লাগছে না। গত বছর ঝড় বৃষ্টি হয়েছে না, এই বছর ঝড় বৃষ্টি বেশি। শহর মানেই বিড়ম্বনা, যাতায়াতে জ্যাম, একটু বৃষ্টি হলেই পানি আর একটু শুকনা হলেই ধুলা। রাতের বেলা দেখলাম যে আকাশ পরিষ্কার বা আকাশ ভালো, হঠাৎ করেই চেঞ্জ। তো এটা হলে তো দেখা যাচ্ছে যে নগরবাসীর জন্য খুবই সমস্যা। বিরূপ আবহাওয়া মোকাবেলার জন্য নগরকে বসবাস উপযোগী করার দাবি জানান নগরবাসী। চতুর্দিক বাসায় ঘিরে ফেলছে নির্মল বাতাস, যেটাকে আমরা বলে থাকি, বাট সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কর্পোরেশনের যে যারা আছে ওদের ব্যবস্থাটা এটা দ্রুত নিতে হবে। দুর্যোগের মতো এই আবহাওয়া মোকাবেলায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগের পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। সামগ্রিক যে পরিকল্পনা আছে দুর্যোগ মোকাবেলার, সেগুলো ব্যবহার করা, অর্থাৎ কোনো ওয়ার্নিং পেলে সেই জন্য আমাদের প্রস্তুতি আরও বাড়ানো। আগে যেমন প্রস্তুতিটা ছিল অনেক বড় বড় ঘটনার জন্য, এখন ছোট ছোট ঘটনার জন্য প্রস্তুতি নিতে হবে। বদলেছে আবহাওয়া, বদলেছে পরিবেশ। নগরের বাসিন্দাদের জন্য এই অবস্থা আরো বেশি বিরূপ, কারণ আসছে সময়ে যেমন তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগেরও। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য শিগগিরই নেওয়া হবে বঙ্গবন্ধু মেডিকেলে। বিএনপির দাবি ইউনাইটেড হাসপাতাল। বৈঠকের পর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। নতুন করে মহাসড়কের প্রয়োজন নেই, নজর দিতে হবে রেলে। একনেক সভায় প্রধানমন্ত্রী। রেলের অব্যবস্থাপনায় ক্ষোভ মন্ত্রীর, 1 মাসের আলটিমেটাম। ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে ফের অভিযান। 88টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউ। এবং নিরপরাধ জাহালমকে জেল খাটানোর ঘটনায় দুদক ও ব্যাংক দোষ চাপাচ্ছে একে অপরের ওপর। ক্ষতিপূরণ দেবে কে, সিদ্ধান্ত শুনানির পর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।